নমস্কার, সবাইকে স্বাগতম জানাচ্ছি। নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে কী নিয়ে কথা বলবো তেমন কিছু ভাবিনি। দেখা যাক কী কন্টেন্ট বানাতে পারি। আমি বসে রয়েছি একটা নেচার জায়গায়। আমার সামনে যেদিক করে ক্যামেরা রাখা আছে সেই দিক করে একটা এরকম পিছনে যেমন দেখছেন পুকুর টাইপের, ঠিক সেরকম উল্টো দিকেও পুকুর টাইপের রয়েছে। আর চারিদিক পুরো গাছপালা রয়েছে। এখানে এই জায়গাটার নাম হচ্ছে গঙ্গাসন প্লান। আমার বাড়ি থেকে ঠিক 5 মিনিটের ডিস্টেন্স। যদি হেঁটে আসা যায় তো মোটামুটি 10 মিনিট মতো লাগবে। তো বেসিক্যালি এখানে আমি মাঝে মাঝে আসি যখন কোনো কাজবাজ না থাকে, ফাঁকা টাইম থাকে, অথবা নিজের যখন রেগুলার জীবনে স্ট্রেস যখন থাকে, বিভিন্ন চিন্তাভাবনা থাকে, সেখান থেকে একটু রিলিফ পাওয়ার জন্য এই জায়গাটা এসে বসি। জায়গাটা আমার খুব পছন্দের জায়গাটা আমি যখন ছোট ছিলাম তখন থেকেই এটা তৈরি হচ্ছিল, আমি নিজে হতে দেখেছি। তখন আমি কত বছর বয়স, প্রায় 8-9 বছর বয়স হবে, তখন এটা আর কি শুরু হচ্ছিল, বানাচ্ছিল। তো খুবই ভালো লাগে জায়গাটা, নেচার এরিয়া। আমার তো নেচার জায়গাটা খুব ভালো লাগে। পাহাড়, জঙ্গল, নদী, এসবই আমার খুব ভালো লাগে। পাখির আওয়াজ। আর বেসিক্যালি এটাই তো চাই জীবনে আমরা কি খুঁজছি? সুখ, শান্তি, আনন্দ, এইগুলোই চাইছি। স্যাটিসফ্যাকশান। জীবনে খুব বেশি জিনিসের প্রয়োজন থাকে না। আমরা নিজেরাই প্রবলেম ক্রিয়েট করি। নিজেদের ইচ্ছাগুলো বাস্তবে রূপান্তরিত করতে সারাদিন ছুটে যাই, পরিশ্রম করি, তো আদৌ আমরা শান্তি পাই না। ছোটোবেলা থেকে কি হয়, বাবা মা পড়াশোনা করাতে পাঠায়, হয়তো সেটা ঠিক আছে একটা লেভেল অবধি, কিন্তু আমাদের এডুকেশান সিস্টেমটা এমনই, গোলাম তৈরি করে। এটা বলতে পারেন এডুকেশান সিস্টেমটা হচ্ছে একটা কারখানা, যে কারখানার মধ্যে কর্পোরেট অফিসের জন্যে, কর্পোরেট কোম্পানির জন্যে গোলাম তৈরি করে, তারা প্রস্তুত করে আর কি। কিন্তু জীবনটা হচ্ছে অনবরত একটা লার্নিং প্রসেস। তো এই সময়টা কিভাবে বাঁচবো, জীবনের উদ্দেশ্য কী? জীবনের উদ্দেশ্য হচ্ছে জীবনটাকে ভালোভাবে, শান্তিপূর্ণভাবে জীবনটাকে বাঁচা। কিন্তু আমরা কি করি? ছোটোবেলা থেকে পড়াশোনা করি, বড় কলেজে যাওয়ার জন্যে বড় কলেজে যাই। কেন যাই? কারণ বড় চাকরি করব, সরকারি চাকরি করব, বেসরকারি হলে মোটা মাইনের চাকরি করব, বড় কোম্পানিতে কাজ করব। সেটা কেন করব? কী হবে করে? খুব কম মানুষই আছে বেসিক নিডের জন্য যায়, কিন্তু বেশিরভাগ সবাই গ্রিডের জন্য যায়, ইচ্ছার জন্য যায়, ডিজায়ারের জন্য যায়। যে ভালো ঘরে মেয়ে পাবে, দেখতে সুন্দর মেয়ে পাবে, তারা ইন্টিমেট করতে পারবে, তো তাদের বংশবৃদ্ধি করবে, সন্তান জন্ম দেবে, নিজেদের যে ইচ্ছাগুলো পূরণ হয়নি সেগুলো সন্তানের উপর চাপিয়ে দেবে। এই হচ্ছে তাদের ইচ্ছা। কিন্তু এই ইচ্ছাটা আসছে কোথা থেকে? বাইরে থেকে, সমাজ থেকে। কিন্তু এই সমাজ বর্তমান সময়ে পচে গলে পুরো নষ্ট হয়ে গেছে, গন্ধ হয়ে গেছে, দুর্গন্ধ বেরোচ্ছে, ঘুণ ধরে গেছে। এই যে সমাজের যে সিস্টেম, এই সিস্টেমে ঘুণ ধরে গেছে। এই ঘুণ ধরাটাকে যতক্ষণ না আমরা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে পারবো, আমাদের মতন কমিউনিটি যারা র্যাশনাল থিঙ্কিং করে, শুধু আমরা বলে না, আপনাদের মধ্যেও বেসিক ন্যাচারাল ইন্টেলিজেন্স আছে, সেটাকে ইউজ করুন, প্রশ্ন করুন। কেন অন্যেরা যেটা বলবে সেটা আপনি বিশ্বাস করে নেবেন, সাজেশান নিতে পারেন, কিন্তু নিজের ডিসিশান থাকবে, নিজের ইন্টেলিজেন্স থাকবে, নিজের পরিস্থিতি কী সেই অনুযায়ী দেখে নিতে হবে, সেই অনুযায়ী এগোতে হবে। আমাদের খুশি নিজেকেই খুঁজতে হবে। আমরা কী করি? বাইরে খুঁজি, বাইরের লোকে কী করছে সেটাকে কপি করার চেষ্টা করি, যেমন হনুমানরা করে, মাংকিরা করে। কিন্তু আমাদের নিজের যে কী দরকার সেটা আমরা কখনো খুঁজি না। সারাক্ষণ সকাল থেকে রাত অবধি দৌড়ে যাই। যেটা বলছিলাম, বিয়ে হবে, সন্তান হবে, তারপরে কী হবে? ছেলে হোক বা মেয়ে হোক, তাদের পড়াশোনা খরচা, তাদের বিয়ের খরচা, সব কিছু রোজগার করতে হবে। নিজের বড় বাড়ি নিতে হবে, ফ্ল্যাট নিতে হবে, বড় গাড়ি নিতে হবে,
স্ট্যাটাস মেনটেন করতে হবে সমাজে। এই তো সমাজ তো শিখিয়ে দিচ্ছে এইভাবেই, সুন্দরভাবে সব বেশিরভাগ মানুষ এদিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু যারা র্যাশনাল মাইন্ডের হয়, যারা কোশ্চেনিং করে, তারা এইটাকে একটু অন্য দৃষ্টিভঙ্গি থেকে দেখে। তো বেসিক্যালি কী হচ্ছে, এটা পুরো একটা সিস্টেম, যে সমাজে যে লোকেরা আছে তারা আলটিমেটলি চাইছে একটা ট্র্যাপে ফেলে দিতে। সে ট্র্যাপটা কি, বিয়ের মতো জঘন্য একটা সিস্টেম, যেটা হাজার হাজার বছর আগে রেলিভেন্ট ছিল, তবে বর্তমান সময়ে এটা রেলিভেন্ট নয়। এটা বর্তমান সময়ে দুনিয়া চেঞ্জ হয়ে গেছে, বর্তমান সময়ে দুনিয়া অনেক বদলে গেছে, অনেক কিছু অ্যাডাপ্ট করেছি আমরা ইভলভ হয়েছি, আমরা রেভলিউশনারি এগিয়ে যাচ্ছি। কিন্তু এই সিস্টেমটাকে অনেক মানুষ বুঝতে চাইছে না, যে এই সিস্টেমে ঘুম ধরে গেছে। একবার যদি কেউ বিয়ের মতো একটা কোনো জঘন্য সিস্টেমে কেউ পড়ে যায়, সেইখান থেকে বেরোনোটা খুব একটা চাপের বিষয়। ভারতবর্ষে আইন এত পরিমাণে, মানে কি বলবো, একটা মানে এমনভাবে ট্র্যাপ করে দিচ্ছে, আইন ব্যবস্থা এমনই যে সহজে সে বিয়ে যে সময় সেটা থেকে ওরা বেরিয়ে আসতে সহজে পারে না। বেসিক্যালি কী হচ্ছে, যে আর এই আর একটা কথা, বিয়ে বাচ্চা এগুলো কিন্তু জীবন নয়, এছাড়াও আরও অনেক কিছু রয়েছে জীবনে। সেগুলোকে এক্সপ্লোর করুন, সেগুলোকে দেখার চেষ্টা করুন, জানার চেষ্টা করুন, সেগুলোকে বোঝার চেষ্টা করুন। কী সেগুলো, আপনার কী করতে ভালো লাগে, আপনার কোথায় যেতে ভালো লাগে, ট্রাভেল করুন, জিম যান, যোগা করুন, মেডিটেশন করুন, নিজের পছন্দের কাজগুলো করুন। আপনার যদি ধরুন নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে ভালো লাগে, নতুন মানুষদের সাথে কথা বলতে ভালো লাগে, সেটা করুন। তবে বেসিক নিডটাকে আপনাকে বজায় রাখতে হবে। আমি বিয়েটাকে কী হিসাবে দেখি, বিয়েটা একটা ইলিউশন, একটা ধারণা, যেটা স্ক্রিউ করা, হ্যাঁ স্ক্রুই বলে, স্ক্রু করে দেওয়া আছে, ছোটোবেলা থেকে কন্ডিশন করে দেওয়া আছে আমাদের ব্রেনে, মাইন্ডসেট এমনভাবে করে দিয়েছে যাতে আমরা সেখান থেকে সহজে বেরোতে না পারি। তো ব্যাপারটা হচ্ছে, ধরুন একটা উদাহরণ দিচ্ছি, একটা স্টোরি শোনাচ্ছি। একজন ব্যক্তি 5খানা উট নিয়ে যাচ্ছে মরুভূমির উপর দিয়ে, মানে মরুভূমিতে বেরোচ্ছে। তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, যথারীতি তাকে একটা বিশ্রামের জায়গা খোঁজ করতে হবে। বিশ্রামের জায়গা খোঁজও করে নিল, রাতটা সেখানে কাটাতে হবে, পরের দিন সকালবেলা সে চলে যাবে। তো একটা জায়গা বেছে নেওয়ার পর মোটামুটি এবার চিন্তায় পড়ে গেল। কী চিন্তা, দেখলো যে উট আছে 5টা, দড়ি আছে 4টে। সমস্যায় পড়ে গেল, সত্যি চিন্তার কারণ। তখনই পাশ দিয়ে একজন ব্যক্তি যাচ্ছিল, সেই ব্যক্তিকে যে ডাকলো, তার সাথে কথাবার্তা হলো, তার প্রবলেম নিয়ে ব্যাপারে বললো যে 5খানা উট 4খানা দড়ি, তো সে কী করবে। তাহলে তখন ওই ব্যক্তিটা একটা সাজেশান দিল যে আপনি দড়ি পরান। বলছে আছে তো 5টা উট আর দড়ি আছে 4টে, তাহলে কী করে হবে। বলছে আপনি পরান না। প্রথম উটকে যখন পরালো, 4খানা উট দেখছে। দ্বিতীয় উটকে যখন দড়িটা পরালো, হাত ঘুরিয়ে আর কি, তখন আর 3খানা উট দেখলো। তৃতীয় উটকে যখন পরালো, তখন দুজন উট দেখলো। চতুর্থ উটে যখন সময় আসলো, দড়ি পরালো, তখন একটা উট দেখলো, যে পঞ্চম যে উটটা। এইবার পঞ্চমবারে যখন গেল, তখন কি করলো, হাতটাকে ঘুরিয়ে দিল। মানে যে লোকটা সাজেশন দিয়েছে সেই লোকটা নিজেই করেছে, আর যে লোকটা সে লোকটা দাঁড়িয়ে দেখছিল। তো পঞ্চম যখন উটের কাছে গেল, তখন হাত ঘুরিয়ে যখন দড়ি পরানোর মতন একটা ভঙ্গিমা করলো, নিয়ে খুঁটি কেটে দিল। এবার আশ্চর্য হয়ে কৌতূহলী হলো যে এটা তো উট চলে যাবে। বলছে না, সকালবেলা দেখুন কি হয়। যথারীতি রাতটা বিশ্রাম করলো, সকালবেলায় সকাল হলো, ভোর হলো, তারা প্রস্তুত নিচ্ছে। তো লোকটা তো সেখানেই ছিল, কেননা তখন বলেছিল যে কি রাতে ওনারও একটা বিশ্রামের প্রয়োজন ছিল, যেহেতু অনেক সন্ধ্যা হয়ে গেছিলো বা রাতে মানে অন্ধকার হয়ে গেছিলো, তাই ওখানে থেকে গেছিলো, একসাথে থেকে গেছিলো। তো যথারীতি সকালে হয়েছে, রওনা দেবে যে যার কাজে। তো যার উট সে বলছে যে অনেকে বোরিং লাগতে পারে, কিন্তু কিছু করার নেই, একটা ভালো জিনিস, কেন আমার যে পার্সপেক্টিভ সেটা বোঝাতে গেলে সময় লাগে, শর্ট ভিডিও দেখলে সেটা চলে যায় না। তো যাই হোক, যেটা বলছিলাম,
যে ব্যক্তি উট বেঁধেছিল সে বললে এবার খুলে দাও। যথারীতি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ জনের দড়ি সে খুলে দিল, যার উট সে আর কি, নিয়ে এবার চলতে শুরু করলো। এবার উটে মালিক ভাবলো, দেখে বললো, পঞ্চম উটটা তো যাচ্ছে না। বলছে তো খুঁটি খুলেছো? বলছে দড়ি বাঁধলাম কোথায়, খুঁটি দিলাম কোথায় যে ওকে খুলবো? বলছে না, খুঁটিটা খোলো। তো বলছে, ও যে বলছে সে নিজেই গেল আর কি। সে গেল, গিয়ে হাতের ভঙ্গিমা করে খুলে দিল দড়িটাকে, নিয়ে খুঁটি তুলে দিল। আশ্চর্যের বিষয়, সেই উটটা উঠে দাঁড়ালো এবং চলতে শুরু করলো। তখন অবাক হয়ে জিজ্ঞেস করলো, এটা কারণটা কি? তখন জিজ্ঞেস করলো, আমরা যা কিছু দেখি অন্যের সাথে কী হচ্ছে না হচ্ছে, সেটা আমরা নিজেদের সাবকনসিয়াস মাইন্ডে আমরা সেটাকে সত্যি বলে ভেবে নিই। বেশিরভাগ মানুষকে যেটা করা হয় সেটা আমরা নিজেরাই সেটাকে সাবকনসিয়াসলি সেটা সত্যি বলে মেনে নিই। কিন্তু এই বিয়েটা, আমি কিন্তু সম্পর্কের বিরুদ্ধে নই, আমি কিন্তু বিয়ের যে টক্সিক রিলেশনশিপ সেটার বিরুদ্ধে, বিয়ের মতো একটা ভুন ধরা সিস্টেমের বিরুদ্ধে। দুজন মানুষ একসাথে থাকবে, ভালোবেসে থাকবে, বন্ধুত্বের সাথে থাকবে, প্রেমের সাথে থাকবে, আনন্দের সাথে থাকবে। টুকটাক ঝগড়াঝাটি হয়তো হতে পারে, সেটা তাও অল্পখানি, সেটা হিউজ পরিমাণে যাবে না। কিন্তু বেশ ভারতবর্ষে হোক বা যে কোনো বিষয়ের কথা বলি, বিশ্বের কথা ছেড়ে দিন, আমি ভারতবর্ষের কথা বলি, ডিভোর্সের সংখ্যা এত কম। ডিভোর্স হচ্ছে কিন্তু এত কম, তার কারণ হচ্ছে যারা অলরেডি রয়েছে সম্পর্কে, বিবাহিত সম্পর্কের মধ্যে 20 বছর, 30 বছর, 50 বছর হয়েছে, তাদের মধ্যে কোনো মনের মিলন নেই। একে অপরকে গালাগালি দিচ্ছে, খোঁচাখুচি করছে, মারপিট করছে, চুল টানাটানি হিঁচড়া করছে, হ্যাঁ, মানসিক অত্যাচার করছে। এগুলো কি? দুজন মানুষ ঠিক আছে, প্রথম দিকে হয়তো ভালো লাগতেই পারে, তাদের কিছু ফিজিক্যাল নিড থাকতেই পারে, তাদের কিছু যে ইমোশনাল নিড সেটা থাকতেই পারে। তারপর একটা সময় পর হয়তো তাদের পছন্দ হচ্ছে না, তাদের মানসিক, তাদের মাইন্ডসেট তাদের হয়তো চেঞ্জ হচ্ছে, তার সাথে খাপ খাচ্ছে না। হতেই পারে তারা সেপারেট থাকতে চাইছে অথবা নাও থাকতে চাইছে, সেটা তাদের ডিসিশন, তারা কী করবে না। সেখানে সমাজ, আইন কেন ঢুকে থাকবে? তো আমি একটা কথা বলি, বিয়ের মতো ডিসিশান নেওয়ার আগে 100 বার ভাববেন এর খারাপ দিক কী হতে পারে, ভালো দিক কী হতে পারে। ভালো কিন্তু 20%, 80% কিন্তু খারাপ। আমি কিন্তু বিয়ের এগেনস্টে নই, বারবার বলছি, আমি বিয়ের এগেনস্টে নই, আমি ভুল সম্পর্কে, টক্সিক রিলেশনশিপের সম্পর্কে বিরুদ্ধে। এই সমাজের ট্র্যাপে পা দেবেন না, দিলেও খুব ভেবেচিন্তে নেবেন। সঠিক মানুষ হলে অবশ্যই তার সাথে থাকুন। তা লিভিং তো এখন আইনত এখন অনেক সুবিধা করে দিয়েছে, সেটাও আপনারা অ্যাকসেপ্ট করতে পারেন। যদি বাচ্চা আপনার যদি ইচ্ছা থাকে নেওয়ার, তাহলে অ্যাডাপ্ট করে নিন, অসুবিধা তো কোনো কিছু নেই। আমি বলতে চাইছি, একবার যদি বিয়ের মতো ট্র্যাপে পড়ে যান, আপনাকে আইন ব্যবস্থার মধ্যে এমন জালে ফেলে দেবে, আপনি সেখান থেকে বেরোতে পারবেন না সহজে। অনেক মানসিক টর্চার, ইমোশনাল টর্চার, ফিজিক্যাল টর্চার, ফাইন্যান্সিয়াল টর্চার ইনক্লুড রয়েছে। আরেকটা বিষয়, এর ঠিকাদারকে, এর ঠিকাদার হচ্ছে সো কল্ড ধর্মগুরু, ইয়েস, সো কল্ড স্পিরিচুয়াল গুরু। এরা এমনভাবে কন্ডিশন করেছে, আপনাকে বোকা বানাচ্ছে, আপনাকে শুধুমাত্র বোকাই বানাচ্ছে না, আপনার টাকা নিচ্ছে, আপনাকে গোলাম করে রাখছে, যাতে আপনারা যাতে কোশ্চেন না করতে পারেন যে আচ্ছা ধর্মের প্রয়োজনটা কেন, মানুষ কেন ধর্ম পালন করবে। হ্যাঁ, হতে পারে কয়েক বছর আগে ধর্মের প্রয়োজন মেবি ছিল, এখন সেটা প্রয়োজন নেই। আর বিভিন্ন মানুষ এইসব করেই বেড়াচ্ছে, সো কল্ড ধর্মগুরুর পিছনে দৌড়াচ্ছে। কে কী বলছে, তার এক ধর্ম লোক অন্য ধর্মকে গালাগালি করছে, খারাপ কথা বলছে। কেন? আপনি একজন মানুষ, এটাই আপনার প্রথম পরিচয়। আপনি একজন কনসিয়াসনেস, এটাই আপনার প্রথম পরিচয়। আপনি আপনি একজন সচেতন সজাগ মানুষ, এটাই আপনার প্রথম পরিচয়। সেকেন্ডারি এটা সমাজ করে দেয়, আপনি পুরুষ না মহিলা, আপনি কোন ধর্মের, কোন জাতের, এগুলো সমাজ বেঁধে দেয়। এগুলো একটা কন্ডিশনিং, এটা একটা গোলামি। এই গোলামিতে আপনি পা দেবেন না। বারবার করে বলছি, এদের থেকে দূরে থাকুন। ধর্মগুরু, বিজনেস কোচ, লাইফ কোচ, এদের থেকে যতটা পারবেন দূরত্ব মেনটেন করুন, আপনার জীবন কিন্তু খেয়ে নেবে। ট্রাভেল করুন না, ট্রাভেল করুন, আপনার যে হেলথ আছে সেটার দিকে ফোকাস করুন।
এই যে মেডিটেশান, এই মেডিটেশানও কিন্তু হয়তো তার ভালো দিক আছে, এগুলো কিন্তু ধর্মগুরুরা এটাকে ইউজ করে টাকা কামাচ্ছে, আপনাদের বোকা বানাচ্ছে। আপনারা নিজে, সবথেকে বড় বিষয়, আপনি যে গোলামিতে রয়েছেন এটা আপনারা নিজেরাও জানেন না যে আপনারা গোলামিতে রয়েছেন, কত বড় ট্র্যাপের মধ্যে আপনারা রয়েছেন। আপনি, আমি হোক বা অন্য কেউ হোক, পৃথিবীর যে কোনো মহাপুরুষ হোক, যেই হোক, সে ধর্মগুরু হোক, বিজনেস কোচ হোক, লাইফ কোচ হোক, তাদের কথা শুনবেন, কিন্তু কোশ্চেন করুন। আপনার কাছেও কিন্তু বেসিক ইন্টেলিজেন্স আছে, যে ইন্টেলিজেন্স আমার মহাপুরুষ আপনার সবার মধ্যে রয়েছে। এই নেচার কিন্তু আমাদের ফ্রিতে অনেক কিছু দিয়েছে, হাওয়া, তারপর গাছ, তারপর হচ্ছে পশু পাখি, তারপর হচ্ছে পাহাড়, নদী, এগুলো রয়েছে, সমুদ্র, এগুলো রয়েছে অলরেডি অ্যাভেলেবেল, ফ্রিতে অ্যাভেলেবেল রয়েছে, সেখানে গিয়ে বসুন। আপনারা কি করছেন? এই পুঁজিবাদী ট্র্যাপে পড়ে আছেন, ধর্মগুরুর ট্র্যাপে পড়ে আছেন, সমাজের ট্র্যাপে পড়ে আছেন, নিজের যে নিডের কথা বলছি না, গ্রিডের কথা বলছি, সেই গ্রিডের মধ্যে পড়ে আছেন। আপনার যা কিছু আছে আপনি কোশ্চেনিং করুন, দেখবেন বেশিরভাগই সব বাইরে থেকে এসে, সমাজ থেকে এসে, ধর্মগুরু থেকে এসে, বিজনেস কোচ থেকে এসে, ইনফ্লুয়েন্সার থেকে এসে, সো কল্ড সেলিব্রিটি থেকে এসছে, সবই আপনাকে টুপি পরানো হয়েছে, কন্ডিশনিং করা হয়েছে বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট থেকে। আপনি একটা কথা ভেবে দেখুন, এই যারা অ্যাড করছে তারা কি ফ্রিতে করছে? করছে না, টাকা নিচ্ছে। সেই টাকাতে কী করছে? বিদেশ ভ্রমণ করছে তারা নিজেরা কোয়ালিটি লাইফ লিড করছে। কিন্তু আপনার খারাপ হলো কি ভালো হলো তাদের কিচ্ছু যায় আসে না, তারা তার নিজেরটা ভাবে। তো ব্যাপারটা যে সবাই নিজের জন্য, ফ্যামিলির জন্য করে, আপনি যেমন করছেন তারাও মানুষ, তারাও করছে নিজের জন্যে। এবার ব্যাপারটা হচ্ছে, আপনি একটা কথা ভেবে দেখুন, অন্যের ক্ষতি করে নিজের যদি ভালো করেন, সেই ভালোটা বেশি দিন থাকে না, অল্প সময়ের জন্য থাকে, তারপর চলে যায়, ফিউচারের জন্য একটা প্রবলেমের ক্রিয়েট করে। আপনি যদি উইন উইন সিচুয়েশান রাখেন, আপনারও লাভ হবে, অন্যেও লাভ হবে, সেরকম যদি সিচুয়েশান করেন তাহলে সেটা লং টাইম অবধি যায়। এটা আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বলছি। শুধুমাত্র অন্যের ভালো করে নিজের ক্ষতি করবেন না, নিজে ভালো করে অন্যের ক্ষতি করবেন না, মাঝখানে আসুন, মিডিলে আসুন, নিউট্রালে থাকুন, অন্যের এবং নিজের ভালো করার চেষ্টা করুন। অন্যের ভালো না করতে পারলেও অ্যাটলিস্ট নিজে ভালো করুন, আর নজর রাখবেন যাতে অন্যের ক্ষতি না হয়, যতটা কম করা যায়। কেননা আমাদের বাঁচতে গেলে, আমাদের শ্বাস প্রশ্বাস নিচ্ছি, সেখানেও কিছু ব্যাকটেরিয়া আছে, তারা আমাদের শ্বাস প্রশ্বাসের জন্য মারা যাচ্ছে। আমি সেটা বলছি না, অনেকেই হয়তো এক্সট্রিম লেভেলে চলে যায়, 100% ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে চলে যায়। আমি যে কথাগুলো বলছি বা অন্য অন্য লোকেরা যে কথাগুলো বলছে সেগুলোকে এক্স্যাক্টলি লিটারালি নেবেন না। এইটাকে 80% 20% রুলে ফেলবেন, 60% 40% এই রুলে ফেলবেন, 50% 50% রুলে ফেলবেন, এরকমই। মেনলি হচ্ছে 80-20% রুলে ফেলুন। আপনার পরিস্থিতি কী, এইগুলো আমরা যে কথাগুলো বলছি সেগুলো সাজেশান হিসেবে নিন, এবং এখান থেকে কী প্রয়োজন, আপনার জীবনে কোনটা এই মুহূর্তে ইমপ্লিমেন্ট করতে পারবেন, অথবা ফিউচারে এখন যদি ইমপ্লিমেন্ট না করতে পারেন, যদি আপনার ফিউচারে কোনো ভিশন থাকে বা আপনার যে কাজটা করতে ইচ্ছা করছে, হয়তো আপনার এমন কোনো পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে, আপনার সেই স্টেপটা নেওয়াটা হয়তো উচিত হবে না। ধরুন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আপনার হয়তো ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলছে ফ্যামিলিতে, ফ্যামিলির কাছে ব্যাংকে হয়তো কোনো টাকা নেই, ব্যাংকের অ্যাকাউন্ট হোক বা ঘরে হোক কোনো টাকা নেই, খাবার মতো টাকা নেই। টাকা খাওয়ার কথা বলছি না, খাবারটা টাকা দিয়ে আসে, সেই টাকা পর্যন্ত নেই। সে তার জন্য কী হবে? আপনাকে তো কাজে বেরোতেই হবে, বিজনেস করবে, তার জন্য একটা ক্যাপিটাল থাকতেই হবে, সে টাকাটা তো কে দেবে? আপনাকে তো সেটা জোগাড় করতে হবে, যাই করুন না কেন তার জন্য টাকা পয়সা লাগে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, একটা সময়ের অবধি ধরে রাখুন, খুব প্রয়োজন থাকলে নিডের জন্য দৌড়ান, গ্রিডের জন্য দৌড়াবেন না। 1 বছরে একটা ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি ফান্ড তৈরি করুন, যেটা আপনার কাছে সবসময় অ্যাভেলেবেল থাকবে। সেটা আপনি সেভিংস রাখতে পারেন, অথবা এফডিএ করতে পারেন, এসআইপিও করতে পারেন, নো ফ্যাক্টর। সেটাকে করে আপনি যদি কাজ করতে না, মানে জব করতে না ভালো না লাগে, আপনার যদি কিছু নিজে করতে চান, আচ্ছা যেটা বলছিলেন এক্সাম্পলটা যেটা দিচ্ছিলাম, ধরুন আপনার ফ্যামিলিতে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হয়েছে, আপনি ট্রাভেল করতে ভালোবাসেন, আপনি পুরো দুনিয়া ঘুরতে চাইছেন, কিন্তু আপনি করতে পারছেন না, আপনার মধ্যে সবসময় একটা অস্বস্তি ফিল করছে। এই ট্রাভেলের জায়গায় আপনি অনেক কিছু রেখে দিতে পারেন, হয়তো নাচ, গান, পেন্টিং, তারপর হচ্ছে জিম, যা কিছু ফিটনেস, যা কিছু সেটা হয়তো করতে পারছেন না ফাইন্যান্সিয়াল কারণের জন্য। সেক্ষেত্রে আপনি কী করবেন? আপনি প্রথম 1 বছর কোনো খরচা করবেন না, করলে খুব কম করুন, সংসারে যেটুকু খরচা প্রয়োজন সেইটুকুনিই করুন। 1 বছর একটা ফান্ড, ধরুন আপনার মাস গেলে 10,000 টাকা খরচা হয়, সেইটা 1 বছরের একটা ফান্ড তৈরি করুন, সেই ফান্ডটা সেভিংসে রাখুন অথবা এফডিতে রাখুন, রেখে দিয়ে স্টপ করে দিন, ওটা ইনভেস্ট করবেন না কোথাও।
ওটা আপনার যখন কোনো ফিজিক্যাল প্রবলেম হলো, কোনো কাজ চলে গেলো বা কিছু হলো, সেটা আপনার কাজে আসবে, ওটাতে হাত দেবেন না। দ্বিতীয়ত হচ্ছে একটা ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি তৈরি করুন। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি কি? 5 বছর একটা ফান্ড, সেটা ইনভেস্টমেন্ট করতে পারেন, আপনি নিজের উপর ইনভেস্টমেন্ট করতে পারেন, সেটা আবার মিউচুয়াল ফান্ড হোক, স্টক মার্কেট হোক, যাই হোক, সেগুলো সেখানে আপনারা ইনভেস্ট করতে পারেন। তো এই ফান্ডগুলো রেডি করার পরে 3-4 জন লোক যাচ্ছে, সেটাই দেখছিলাম। আসলে গান চলছে তো কপিরাইট ক্লেম হতে পারে মেবি। তো যাই হোক, আপনারা শুনতে পাচ্ছেন কি পাচ্ছেন না। তো আগে নিজের ফাইন্যান্সিয়াল সিকিউরিটিটা ঠিকঠাক করে রাখুন, তারপরে একটা ফান্ড জমান, যেটা দিয়ে আপনি ট্রাভেলও করতে পারবেন এবং আমার ফ্যামিলি এক্সট্রা ইনকাম করার চেষ্টা করুন। সে এখন তো অনলাইনে অনেক রকম, যেমন ইউটিউব আছে, ফ্রিল্যান্স কাজ করতে পারেন। আপনার যে স্কিলস যদি থাকে সেটাকে মনিটাইজ করুন, যদি স্কিলস না থাকে সেটাকে ডেভেলপ করুন। 1-2 মাস 3 মাস লাগে, আমিও চেষ্টা করছি করার। তো যাই হোক, একটা ফান্ড করে তারপর আস্তে আস্তে করে স্টেপ বাই স্টেপ প্রসেস অনুযায়ী আপনি জব ছেড়ে দিতে পারেন। একবারে ছাড়ার দরকার নেই, ধীরে ধীরে ছাড়ার চেষ্টা করবেন এবং আপনার ট্রাভেলে বেরিয়ে পড়তে পারেন। প্রথম বড় কোনো স্টেপ নেওয়ার দরকার নেই, চেষ্টা করুন 1-2 কিলোমিটার হোক বা 5-10 কিলোমিটার হোক বা আপনার লোকালে হোক, ট্রাভেল করার চেষ্টা করুন। এই করে করে আস্তে আস্তে রেঞ্জটা বাড়ান। দেখবেন যত আপনি ট্রাভেল করবেন, যত নতুন জায়গা এক্সপ্লোর করবেন, যত বিভিন্ন মানুষের সাথে কথাবার্তা বলবেন, তত আপনার মাইন্ড শার্প হবে, তত আপনার মাইন্ড ওপেন হবে। আসলে আমাদের কী হয়, ছোটো থেকে এমনই কন্ডিশন করে দিয়েছে, পুরো একদম ন্যারো মাইন্ডে করে দিয়েছে। তো এর বাইরে আমরা কিছু ভাবতেই পারি না। যদি সেটাও যদি করতে না পারেন, বুকস পড়তে পারেন, ভিডিও দেখতে পারেন। কোম্পানি একটা কথা শুনেছিলাম যে আপনার পার্সোনালিটি কেমন হবে ফিউচারে, বা আপনার বর্তমান পরিস্থিতি পার্সোনালিটি কেমন, সেটা ডিপেন্ড করছে আপনি কাদের সাথে টাইম স্পেন্ডিং করছেন, কাদের কোম্পানিতে আছেন, কাদের সাথে মেলামেশা করছেন, কাদেরকে শুনছেন, কাকে পড়ছেন মানে কাদের লেখা পড়ছেন। আসলে ব্যাপারটা কী হচ্ছে, আমরা একটা মাইন্ডে আমরা হাইপ করে রেখে দিই যে আমরা শুধু মহাপুরুষদেরই পড়বো। আসলে প্রত্যেকটা মানুষের জীবন এক একটা গল্প, এক একটা বইয়ের পাতা, এক একটা বই আর কি। তো আপনি চাইলে শেখার যদি ইচ্ছা থাকে, আপনি যদি কিউরিয়াস মাইন্ড হয়, আপনার যদি কোশ্চেনিং মাইন্ড হয়, আপনি অবজার্ভ করে ভালোভাবে শিখতে পারবেন। দরকার নেই, জরুরি নেই যে আপনাকে সব কিছু অভিজ্ঞতা আনতে হবে, আপনি দেখেও শিখতে পারেন। এটা একটা অভিজ্ঞতা, কিন্তু এটা একটা কাজ। কিন্তু আপনি যত অবজার্ভ করবেন, যত শুনবেন, দেখবেন, জানবেন, তত আপনার যে ক্রিয়েটিভ বা ক্রিটিক্যাল থিঙ্কিং যত করবেন, তত আপনার মাইন্ড এক্সপ্যান্ড হবে। আর এটা ভ্যালু আছে। কম্পাউন্ড এফেক্ট বলে একটা জিনিস আছে, জানেন তো? অনেকে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে এটাকে ইমপ্লিমেন্ট করে। আর যে কোনো জায়গায়, পৃথিবীর যে কোনো প্রান্তে, জীবনের যে কোনো পরিস্থিতিতে আপনি এটাকে অ্যাপ্লাই করতে পারবেন। হয়তো শর্ট টাইমে এটা এফেক্টিভ হবে না, লং টাইমে এটা অনেক কিছু দিয়ে দেয় আপনাকে। কাজ করুন, কম্পাউন্ড এফেক্ট করুন, রোজ 1% করে নিজেকে ডেভেলপ করুন, আর এই সমাজের ট্র্যাপ থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। আমি বলছি না যে বিয়ে করবেন না, বিয়ে করবেন, কিন্তু সঠিক মানুষের সাথে। এখনকার দিনে সঠিক মানুষ পাওয়াটা খুব মুশকিল। সোশ্যাল মিডিয়া, অ্যালগোরিদম, এআই এর যুগে এমনই পরিস্থিতি হয়েছে, কোম্পানি যারা টপে বসে আছে, যে মালিকরা বসে আছে, তারা বড় বড় সাইকোলজিস্টদের হায়ার করছে। ডিজাইন করা এমনই, তাদের প্ল্যাটফর্ম হোক, ওয়েবসাইট হোক বা যাই হোক, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হোক, তারা এমনভাবে ডিজাইন করছে যে আপনাকে হুক করে রাখে। আপনার এখনকার দিনে হচ্ছে অ্যাটেনশান ইকোনমি হচ্ছে বর্তমান পরিস্থিতির কারেন্সি। এখন কিন্তু টাকা কারেন্সি না, এখন কিন্তু টাকাটা সেকেন্ডারি। এখন অ্যাটেনশান হচ্ছে প্রথম কারেন্সি। যত আপনার অ্যাটেনশান গ্র্যাব করতে হবে, তত ওদের মুনাফা হবে। তো আপনাকে এমনভাবে ট্র্যাপে করে দিচ্ছে, আপনার মাইন্ড শিফট হতে বেশিক্ষণ সময় লাগে না। আর সোশ্যাল মিডিয়াতে বা ইন্টারনেটে ভালো আছে, খারাপও আছে, কিন্তু আমাদের সবসময় নেগেটিভ হোক বা ভুল বিষয় হোক, টক্সিসিটি হোক, এন্টারটেনমেন্ট দু রকম হয়। কিন্তু এন্টারটেনমেন্ট খারাপ হয়, ভালো হয়, কিন্তু আমরা সবসময় খারাপের দিকে চলতে থাকি। যেগুলোতে কী বলবো, ভুল বিষয় থাকে, যেগুলোতে মাইন্ড ডিস্টার্ব করার মতো জিনিস থাকে, সেই বিষয়গুলোকে আমরা বেশি পাত্তা দিচ্ছি। এই দেখুন না, বড় বড় ইউটিউবার যারা আছে, সে আমি যদি ন্যাশনাল লেভেলে দেখি,
তারা যে টপি ইউটিউবার কয়েকজন বাদে তারা বিভিন্ন রকম স্ল্যাং ব্যবহার করছে। কেন? কারণ হচ্ছে যে ইউথ, ভারতবর্ষে যে জনসংখ্যা বেশিরভাগ হচ্ছে ইউথ, আর ইউথদের মধ্যে একটা এনার্জি ফ্লো করে, তাদের সবসময় এখন মাইন্ড পুরো এখন নতুনত্ব চাইছে, তারা পুরো বখলায়া বলে না, পাগল টাইপের হয়ে যায়, মানে পাগল ঠিক বলবো না, মানে নতুন নতুন এক্সপ্লোর করতে চায়। তারা না রিলেশনশিপের টাইপের মধ্যে ফেসে আছে, না অন্য কোনো অ্যাডিক্টেড বিষয়ে ফেসে আছে। তো তারা কাদেরকে ফলো করছে? এদেরকে ফলো করছে। তারা কোনো ভগৎ সিং বলুন, স্বামী বিবেকানন্দ বলুন, এদেরকে ফলো করছে না। কাদেরকে ফলো করছে? এই সো কল্ড ইনফ্লুয়েন্সার যারা। আপনি দেখুন না, আপনি নিজেও দেখুন না, যে কোনো সোশ্যাল মিডিয়া হোক, কাদেরকে ফলো করছেন চেক করে দেখুন। 80% ক্ষেত্রে দেখবেন যে ওই ক্রিয়েটারদের মধ্যে ওই ক্রিয়েটারদের ফলো করছে যারা, তাদের মধ্যে হয়তো আপনিও আছেন। তো বেসিক্যালি কী হচ্ছে, আমরা যা কিছু দেখি, যা কিছু শুনি, সেই মতোই আমাদের ফিউচার ক্রিয়েট হয়ে যায়, সেই মতো আমাদের মাইন্ড ক্রিয়েট হয়ে যায়, সেই মতো আমাদের কন্ডিশনিং হয়ে যায়, এবং ফিউচারে আমরা সেরকম রিঅ্যাক্ট করতে থাকি। কিন্তু এটা আমরা যা হয়তো বুঝতে পারি না, সেটা ফিউচারে বোঝা, সাবকনসিয়াসলি আমরা সেটা আমাদের ব্রেন অ্যাডাপ্ট করতে থাকে, এবং সেটা সময়ের হাত ধরে এটা বাস্তবে রূপান্তরিত হয়। তো মনে হচ্ছে অনেকক্ষণ এই ভিডিওটা এগিয়েছে, অনেকে হয়তো বোর হয়ে গেছে। তো একটাই কথা বলবো, সমাজের ট্র্যাপ থেকে দূরে থাকুন। সোকল্ড স্পিরিচুয়াল গুরু হোক, সোকল্ড বিজনেস কোচ হোক, সোকল্ড ইনফ্লুয়েন্সার হোক, আমি কিন্তু সবার কথা বলছি না, যাচাই করবেন, নিজের ইন্টেলিজেন্স আছে, আপনি অনেক কিছু করতে পারেন, কিন্তু আপনার মধ্যে অনেক পোটেন্সিয়াল আছে, কিন্তু আপনি নিজেকে দেখছেন না। নিজে যে পোটেন্সিয়াল সেটাকে জানার চেষ্টা করুন, এক্সপ্লোর করুন। যদি আপনি কিছু বুঝতে না পারেন, এক্সপ্লোর করুন, কিছুই করুক বা না করুক, ট্রাভেল করুন, তাহলে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। তো আজকে ভিডিওটা এটুকুনি। কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাবেন। যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা কোন বিষয়ে আপনি জানতে চান, সেটাও কমেন্ট করে জানাতে পারেন। আর ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আর পারলে হাইপ করে দেবেন। দেখা হচ্ছে একটা নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন, আর চেষ্টা করুন আপনার আশেপাশের লোকেদের একটু ভালো রাখার, একটু কিছু ভালো অ্যাডভাইস দেওয়ার। সে কারো যদি প্রয়োজন না থাকে দেবেন না, কিন্তু আপনি নিজেকে ফোকাস করুন, নিজের লাইফ, নিজের পরিবার, এদিকে ফোকাস করুন। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।